হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছে আমি ইমরান খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুটি ভয়ঙ্কর ঘটনা। প্রথম ঘটনাটি একটি কালেক্টেড স্টোরি। ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের কাশ্মীরে। আশা করি এই ঘটনাটি আপনাদের অসম্ভব রকম ভালো লাগবে। এরপর শুনতে পাবেন আমাদের একজন লিসেনার ইলিয়াস হোসেন ভাইয়ের লেখা ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল জিমেইলটি ছিল সেটা আপাতত টেকনিক্যাল ইস্যুর জন্য স্কিপ করে রাখা হয়েছে। আর আপনাদের জন্য এখন নতুন একটি জিমেইল সেট করা হয়েছে। জিমেইলটি আমরা প্রথমত স্ক্রিনে দিয়ে দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, জিমেইলটি হচ্ছে bhutaadda.stories@gmail.com। বোঝার সুবিধার্থে স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDAA .STORIES stories@gmail.com। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ অবস্থায় আমাদের জিমেইলটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু সরাসরি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। তো এই ছিল আমাদের কিছু নিয়মাবলী। তো এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল ঘটনায়। শুরুতেই শুনবো কাশ্মীরে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। মৃত্যুর পরে ঠিক কী হয়, এই প্রশ্নের উত্তর যুগ যুগ ধরে খোঁজার চেষ্টা করে চলেছে একদল মানুষ। একদলের বিশ্বাস দৈহিক মৃত্যুর পরেও আত্মার অস্তিত্বে। কিন্তু বিজ্ঞানে বিশ্বাসীরা বলেন যে কোনো প্রাণের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অস্তিত্ব এই পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যায়। দুই পক্ষই নিজেদের বক্তব্যের সপক্ষে বহু যুক্তি তুলে ধরেন, কিন্তু আজ পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা হয়নি। মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে যিনি বিশ্বাস করেন তিনি করেন, আর যিনি করেন না তিনি করেন না। কিন্তু এই কথাও অস্বীকার করা যায় না যে বহু মানুষ আত্মার অস্তিত্ব অনুভব করেছেন। যারা আত্মায় বিশ্বাসী তাদের কাছে একটা বড় প্রশ্ন হলো যে কেন কোনো মানুষ মৃত্যুর পরে প্রেতাত্মায় পরিণত হয়। এই বিষয়ে বিজ্ঞানীরা বারবার এটাই বলে এসেছেন যে মৃত্যুর পরে কারো মুক্তি না হলে সেই আত্মা এই পৃথিবীতেই ঘুরে বেড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, কোন আত্মার মুক্তি হবে না? যদি কারো অপঘাতে মৃত্যু হয়, যদি হত্যা করা হয়ে থাকে বা দুর্ঘটনায় প্রাণ হারিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তির আত্মা মুক্তি পায় না বলে বিশ্বাস করে। জীবনদশায় বিভিন্ন পাপ কাজে লিপ্ত মানুষের মৃত্যুর পর তার আত্মাও এই জাগতিক দুনিয়ায় সহজে ছেড়ে যেতে পারে না। তার হাজারো পাপ কাজের ফল তাকে এই পৃথিবীতেই অতৃপ্ত আত্মা হিসেবে আটকে রেখে দেয়। এছাড়া বেঁচে থাকাকালীন যে ব্যক্তি বহু দুঃখ কষ্ট ভোগ করেছেন বা ক্ষুধা বা তৃষ্ণায় কাতর হয়ে যার প্রাণ গিয়েছে, সেই সব ব্যক্তির আত্মাও সহজে মুক্তি পায় না বলে মনে করা হয়। মনে রাখতে হবে, মৃত্যুর পর কোনো আত্মাই পৃথিবীর বুকে আটকে থাকতে চায় না। আত্মা সবসময় মুক্তির পথ খোঁজে। যে আত্মা তা খুঁজে পায় না সেই প্রেতাত্মায় পরিণত হয়। জীবনের অপূর্ণতা মৃত্যুর পরে দূর করার চেষ্টায় এই ধরনের অতৃপ্ত আত্মা জীবিত মানুষের শরীরে প্রবেশ করার পথ খোঁজে। আত্মা আলো থেকে দূরে থাকা পছন্দ করে, তাই নিষিদ্ধ অন্ধকার স্থান এদের অনেক বেশি পছন্দ। যেখানে কোনো মানুষ গেলেই শরীরে ভর করার চেষ্টা করে এরা। অনেক সময় মানুষের শরীর দখল করে তাদের দিয়ে ইচ্ছামতো কাজও করিয়ে নেয় এই অতৃপ্ত আত্মারা। তবে এই পুরোটাই বিশ্বাসের ব্যাপার। এই মতামত ভূত বিশেষজ্ঞদের বিজ্ঞান বিশেষজ্ঞরা তাদের মতো খারিজ করে দিয়েছেন। প্রেতাত্মার অস্তিত্বে অনেকেই অনুভব করলেও তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও সম্মানিত শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি, মূলত ঘটনাটি পাকিস্তানের কাশ্মীরে ঘটে যাওয়া একটি ঘটনা। একজন ব্যবসায়ী বসবাস করতেন পাকিস্তানের করাচি শহরে। তিনি প্রায় সময় ব্যবসার কাজে কাশ্মীরে যাওয়া আসা করতেন। ঠিক এমনই একদিন শীতের সময় তার কাশ্মীরে যাওয়ার দরকার পড়ে। আপনারা হয়তো জানেন, শীতের মৌসুমে কাশ্মীরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ও উপভোগ্য হয়। তাই ওই ব্যবসায়ীর স্ত্রী ও বাচ্চারা তার কাশ্মীরে যাওয়ার কথা শুনে তারাও সাথে যাওয়ার জন্য আবদার করে। ব্যবসায়ীর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ব্যবসায়ী প্রথমে না করলেও পরবর্তীতে তার সন্তান ও স্ত্রীর সাথে নিয়ে যাওয়ার সম্মত হয়। তারা একটি গাড়িতে করে দুপুরের দিকে রওনা হয় কাশ্মীরের উদ্দেশ্যে। গাড়িটি সেই ব্যবসায়ী নিজেই ড্রাইভ করছিল। তারা বিশাল হাইওয়ে ধরে যাওয়ার সময় দেখতে পেল রাস্তার দুপাশে সারি সারি লম্বা গাছ ও সুবিশাল জঙ্গল। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, রাস্তায় কোনো মানুষেরও দেখা পাচ্ছে না। আপন গতিতে হাইওয়েতে গাড়িগুলো আসা যাওয়া করছে। এভাবে অনেকক্ষণ গাড়ি চলতে চলতে কাশ্মীরের কাছাকাছি আসার আগেই সন্ধ্যা নেমে আসলো। তখন সেই ব্যবসায়ী হঠাৎ করে গাড়ির ব্রেক চাপলো আর রাস্তার একপাশে গাড়ি দাঁড় করালো। তখন ব্যবসায়ী তার স্ত্রী সন্তানদের উদ্দেশ্য করে বলল, তোমরা গাড়ির ভেতরেই বসো আর বাইরে এসো না, আমি একটু আসছি। এই বলে ব্যবসায়ী গাড়ির থেকে বেরিয়ে রাস্তার পাশের জঙ্গলের দিকে চলে গেল। তার স্ত্রী পেছন থেকে অনেকবার ডাকার পরেও কোনো জবাব না দিয়ে সে নিজের মতো করে চলে গেল। তাই তার স্ত্রী ভাবলো হয়তো সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছে। তাই আর বেশি কিছু না ভেবে তারা গাড়ির মধ্যেই বসে রইল। দেখতে দেখতে আধ ঘন্টা পার হয়ে গেল। তারপরে ব্যবসায়ী ফিরে এলো না। এরপর 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা পার হয়ে যায়। তারপরেও ব্যবসায়ী ফিরে আসে না। ব্যবসায়ীর ফিরে না আসায় এবার তার স্ত্রী সন্তান অনেক বেশি চিন্তায় পড়ে গেল। তখন ব্যবসায়ীর ছেলে বলে উঠল, তার বাবা হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তাই সে আসতে দেরি হচ্ছে, আমি গিয়ে দেখে আসি। ছেলের পিছে পিছে গাড়ি থেকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েও বেরিয়ে পড়ল। আর তারা তিনজনেই জঙ্গলের ভিতর প্রবেশ করলো। যেদিকে ব্যবসায়ী গিয়েছিল সেই পথ ধরেই হাঁটতে লাগলো। কিছু দূর এগোতেই ব্যবসায়ীর মেয়ে ও ছেলে এক পথে গিয়ে তার বাবাকে খুঁজতে শুরু করলো। অন্যদিকে ব্যবসায়ীর স্ত্রী হাইওয়ের পাশ ধরে জঙ্গলের ভেতর ব্যবসায়ীকে খুঁজতে শুরু করলো। ব্যবসায়ীর স্ত্রী কিছু দূর যেতেই দেখতে পেল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে উল্টো হয়ে পড়ে আছে। গাড়িটি একেবারে ধুমড়ে মুচড়ে পড়েছে। তাই সে গাড়ির কাছে গেল, আর গাড়ির কাছে যেতেই দেখতে পেল গাড়ির ভেতর একজন লোক মৃত অবস্থায় পড়ে আছে। এরপর সে যা দেখতে পেল তা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। সে দেখতে পেল এটি তো তাদেরই গাড়ি, আর সেই একই নাম্বার প্লেট। কিন্তু এটা কি করে সম্ভব? তারা তো এইমাত্র এই গাড়ি থেকে নেমে এসেছে। এরপর আরো বেশি অবাক হলো যখন সে দেখতে পেল গাড়ির ভেতরে থাকা মৃত লোকটির পরনে সেই শার্ট, যে শার্টটি তার হাজবেন্ড গায়ে দিয়ে ঘর থেকে আজ বেরিয়ে এসেছে। তাই সে তার কনফিউশন দূর করার জন্য গাড়ির ভেতরে থাকা মৃত লোকটির চেহারা দেখতে চাইল। মৃত লোকটির চেহারা উল্টে থাকার কারণে সে কোনোভাবেই চেহারা দেখতে পাচ্ছিল না। এইসব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর আশেপাশে লক্ষ্য করে দেখতে পায় অন্ধকারের মাঝে কুয়াশার মতো জমাট বাঁধা একটা অভয় তার পাশে বারবার চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। এসব পরিস্থিতি দেখে সে নিজেকে ধরে রাখতে পারছিল না। এরপর অনেক চেষ্টা করে গাড়ির ভেতরে থাকা মৃত লোকটির চেহারা দেখতে সক্ষম হলো। সে দেখতে পেল লোকটির চেহারা থেতলে গেছে, গাড়ির কাঁচগুলো ভেঙে তার শরীর আর মাথার মধ্যে ঢুকে গেছে। এরপর সে অনুভব করলো তার ঘাড়ে একটা গরম নিঃশ্বাস। সেই সাথে ফিস ফিস করে কেউ একজন বলে উঠল, আমাকে আমার বাড়িতে নিয়ে যাও, আমাকে আমার পরিবারের কাছে হস্তান্তর করো।
কিন্তু ব্যবসায়ীর স্ত্রী অন্ধকারের মাঝে সেই লোকটির চেহারা বুঝতে পারছিল না। এসব কিছু দেখে বুঝতে পারলো সে খারাপ কিছুর পাল্লায় পড়েছে হয়তো। তাই সে যে দিক থেকে এসেছিল সেদিকেই দৌড়াতে শুরু করলো। কিছু দূর এগোতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে তার সন্তানরা তাদের বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আর জঙ্গলের ভেতর কিছু দূর আগাতেই তাদের বাবাকে চিৎকার করে ডাকতে লাগলো। একটু পরেই তাদের বাবা তাদের সামনে এসে তাদেরকে শান্ত করলো আর তাদের মায়ের কথা জিজ্ঞেস করলো। তখন ব্যবসায়ীর ছেলে বলল, মা ওইদিকে তোমাকে খোঁজার জন্য গিয়েছিল। তখন ব্যবসায়ী তার সন্তানদের নিয়ে স্ত্রীকে খুঁজতে শুরু করলো। আর কিছু দূর এগোতেই দেখলো তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ব্যবসায়ী তার স্ত্রীকে কোলে করে গাড়িতে নিয়ে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দেয় আর তার জ্ঞান ফিরিয়ে আনে। তার স্ত্রীর জ্ঞান ফিরে আসলে সে যা দেখেছে সমস্ত কিছু খুলে বলে। এরপর ব্যবসায়ী তার কথা শুনে অবাক হয়ে গেল এবং লাইট আর তার স্ত্রী সন্তানদের সাথে নিয়ে আবারও স্ত্রীর বলা সেই জায়গায় চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আসলেই সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আর তার ভিতরে একটা লাশ পড়ে আছে। তখন তারা সবাই মিলে দেরি না করে গাড়ি থেকে লাশটি বের করলো আর তাদের গাড়িতে নিয়ে আসলো। লাশটি গাড়িতে এনে তারপর শরীর তল্লাশি করে একটা ঠিকানা খুঁজে পেল। তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিল তারা আর কাশ্মীরে যাবে না। তাই তারা গাড়ি ঘুরিয়ে আবারও বাড়ির পথে রওনা দিল। লাশটি গাড়ির পেছনে ডিক্কিতে ভালোভাবে রেখে দিয়ে ডিক্কি বন্ধ করে দিল। কিন্তু পথিমধ্যে তাদের সাথে নানা রকমের অস্বস্তিকর ঘটনা শুরু হলো। তাদের বারবার মনে হচ্ছিল গাড়িটি অনেক বেশি ভারী হয়ে এসেছে। গাড়ির স্পিড মিটার অনেক বেশি গতি শো করলেও গাড়ির বাইরে দেখে মনে হচ্ছে গাড়িটি একদম স্লো চলতেছে। এরপর ব্যবসায়ী বারবার গাড়ির রিয়ার গ্লাসে দেখতে পাচ্ছেন অনেকগুলো অবয়ব তাদের গাড়ির পেছন থেকে টেনে ধরে রেখেছে। আর রাস্তার পাশে তাদের গাড়ির সাথে তাল মিলিয়ে জঙ্গলের ভেতর অনেকগুলো অবয়ব দৌড়াচ্ছে। ব্যবসায়ী তার মনের ভুল ভেবে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গাড়ি চালাতে লাগলো। তো এরপর তার ছেলে বলে উঠল, বাবা দেখো কতগুলো অবয়ব আমাদের সাথে সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে। এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। একে অপরকে বলতে লাগলো তারা সবাই একই জিনিস দেখতে পাচ্ছে। এরপর তারা একসাথে উচ্চ স্বরে দোয়া দরুদ পড়তে শুরু করলো। কয়েক কিলোমিটার যেতেই ব্যবসায়ী শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল। সে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করলো। তাই সামনের একটা দোকান দেখতে পেয়ে তার কাছেই গাড়িটি দাঁড় করালো। মূলত এটি ছিল একটি ছোট্ট টং দোকান, যার সামনে কয়েকজন লোক চা পান করছিল। তখন ব্যবসায়ী গাড়ি থেকে বের হয়ে সেই দোকানের সামনে গিয়ে দোকানদারের কাছ থেকে কিছু পানি নিয়ে পান করলো। দোকানদারের সামনে থাকা লোকগুলো কেমন জানি অদ্ভুতভাবে ব্যবসায়ীর দিকে তাকিয়ে রইল। তাদের মাঝ থেকে একটা বৃদ্ধ লোক বলে উঠল, তোমার ওখানে যাওয়া ঠিক হয়নি, যার পরিণাম তুমি ভুগতে চলেছ। বৃদ্ধের মুখে এমন কথা শুনে ব্যবসায়ী তার কাছে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে বললেন নাকি এই কথা? তখন বৃদ্ধটি তার কথার কোনো জবাব না দিয়ে আবারও বলে উঠল, এখানে যারাই আসে তারাই আমাদের হয়ে যায়, আর তুই কিভাবে ফিরে যাস আমরা দেখব। এই বলে ওখানে থাকা উপস্থিত লোকগুলো হা হা করে হেসে ওঠে। তারপর ব্যবসায়ী পিছনে ফিরে দোকানদারের সাথে কথা বলতে যাবেই, ঠিক তখনই দেখতে পেল সেখানে একটা বিভৎসরূপী কুকুর বসে আছে। কিন্তু এ কি করে সম্ভব? সে একটু আগেই তো দোকানদারের কাছ থেকে পানি নিয়ে পানি পান করলো। কয়েক সেকেন্ডের ভেতর আস্ত একটা মানুষ কিভাবে কুকুর হয়ে যেতে পারে? এরপর ব্যবসায়ীর সামনে থাকা লোকগুলো আচমকা অদৃশ্য হয়ে গেল। এরপর মুহূর্তেই তার সামনে থাকা টং দোকানটিও হাওয়ার সাথে মিলিন হয়ে গেল। তার চোখের সামনে এমন দৃশ্য সহ্য করতে না পেরে একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারায়। অপরদিকে ব্যবসায়ীর স্ত্রী ও সন্তানেরা তাকে পেছন থেকে বারবার ডাকলেও সে সাড়া দিচ্ছিল না। মূলত তারা দোকান বা অন্য কোনো কিছুই দেখতে পাচ্ছিল না, যা কেবল ব্যবসায়ী একাই দেখতে পাচ্ছিল।
ব্যবসায়ীর জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে গাড়ির বাইরে রাস্তার পাশে পড়ে আছে, আর তার স্ত্রী সন্তান তার নাকে মুখে পানি ছিটাচ্ছে। এরপর ব্যবসায়ী তার স্ত্রী সন্তানকে দোকানের কথা আর সেই লোকগুলোর কথা খুলে বলল, কিন্তু ব্যবসায়ীকে অবাক করে দিয়ে তার স্ত্রী সন্তান বলল তারা কিছুই দেখতে পায়নি। ব্যবসায়ী হঠাৎ করে গাড়ি ব্রেক করে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল, আর মনে হচ্ছিল এক জায়গায় দাঁড়িয়ে অদৃশ্য কারো সাথে কথা বলছিল। তারা বারবার পেছন থেকে ব্যবসায়ীকে ডাকলেও সে কোনো সাড়া দিচ্ছিল না। স্ত্রী সন্তানের এমন কথা শুনে ব্যবসায়ী আরো বেশি অবাক হয়ে গেল। তখন সে তার সাথে ঘটে যাওয়া সবকিছুই খুলে বলল তাদেরকে। ব্যবসায়ীর স্ত্রী তার সাথে কি হচ্ছে জানতে চাইলে এরপর ব্যবসায়ী তার স্ত্রী সন্তানকে সবকিছু বলতে শুরু করলো। যাওয়ার পথে আমি যখন গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলের দিকে গেলাম, সেখানে বেশ অন্ধকার ছিল। আমার হাতে থাকা ছোট্ট লাইট দিয়ে আমি নিচের দিকে জঙ্গলের ভেতর এগিয়ে গেলাম, আর কিছু দূর গিয়ে একটা গাছের নিচে বসে আমার কাজ সারতে লাগলাম। ঠিক তখনই আমার চারপাশে থেকে বিভিন্ন রকমের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে পুরো জঙ্গল জুড়ে হাজার হাজার মানুষ ফিসফিস করে অদ্ভুত ভাষায় কি যেন বলে যাচ্ছে। তারপর আশপাশে তাকিয়ে দেখলাম অন্ধকারের মাঝে হাজার হাজার চোখ যা জ্বলজ্বল করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি মনের ভ্রম ভেবে বিষয়টা পাত্তা দিলাম না, আর তখন মাটিতে হাত দিয়ে শক্ত কিছু একটা আবিষ্কার করলাম, আর তা আমার হাতে নিয়ে দেখতে পেলাম এটা একটা লম্বা হাড়। এরপর আমি টর্চের আলোতে ভালোভাবে দেখলাম আমার আশেপাশে অসংখ্য হাড় পড়ে আছে, সাথে অনেকগুলো মানুষের মাথার খুলি। এরপর আমি অনুভব করলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমাকে ফিস ফিস করে বলে গেল, আমাদের খাবার নষ্ট করেছিস, আজ তোর রক্ষা নাই, কোনোভাবেই আজকে এখান থেকে বের হতে পারবি না। অদৃশ্য কারো এমন কথা শুনে আমি উঠে দৌড়াতে শুরু করলাম। আমি দিক বেদিক হারিয়ে দৌড়াচ্ছিলাম, কোনোভাবেই নিজের গন্তব্যে পৌঁছাতে পারছিলাম না। আমি সামনের দিকে দৌড়াচ্ছি আর অনুভব করছি আমার পেছনে হাজার হাজার অবয়ব আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এরপর অনুভব করলাম কোনো এক অদৃশ্য শক্তি আমাকে রক্ষা করে আমার পথ দেখিয়ে রাস্তায় নিয়ে আসলো। তোমরা ভয় পাবে দেখে আমি তোমাদেরকে তখন এসব কিছুই বলিনি, কিন্তু আমরা যখন গাড়ি থেকে লাশ তুলে নিয়ে আসতেছিলাম তখন আমি গাড়ির আশেপাশে অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম। এরপর আমি অদ্ভুতভাবে বুকের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করতে শুরু করলাম। তাই আমি রাস্তার পাশে টং দোকান দেখে গাড়ি থেকে নেমে গেলাম, কিন্তু সেখানে আমি পানি পান করতে গিয়ে যা দেখলাম তা সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর ব্যবসায়ী আর তার পরিবার গাড়িতে উঠে আবারও আগের মতোই গাড়ি চালাতে শুরু করলো। এভাবে যতক্ষণ পর্যন্ত রাস্তার পাশে জঙ্গল দেখা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত তাদের সাথে অতিপ্রাকৃত সবকিছু ঘটে গিয়েছিল। এরপর একটা সময় ফজরের আজান হলে আর সে জঙ্গলটি শেষ হয়ে গেলে তাদের সাথে আর কিছুই ঘটল না। তারা বাড়িতে এসে ডিক্কিতে থাকা লাশটি দেখতে চাইল। তারা ঠিক যেভাবে গাড়ির পেছনে লাশটি রেখেছিল সেভাবেই গাড়ির পেছনে লাশটি এখনো পড়ে আছে। ব্যবসায়ী কি করবে ভেবেচিন্তে না পেয়ে তাদের মসজিদের ইমামের কাছে গিয়ে বিষয়টি খুলে বলল। তাদের ইমাম সাহেব সবকিছু শুনে বুঝতে পারলো তাদের সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটে চলেছে। ইমাম সাহেব ওসমান হুজুর নামের একজন নামকরা হুজুরের সন্ধান দিলেন। ইমাম সাহেব জানালেন এই ওসমান হুজুর তাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন, তাই ব্যবসায়ী যেন ওসমান হুজুরের সাথে গিয়ে দেখা করেন। ইমাম সাহেবের কথা অনুযায়ী সেই ব্যবসায়ী লাশ নিয়ে গাড়ি করে ওসমান হুজুরের বাড়িতে গিয়ে হাজির হলেন। ব্যবসায়ী সেখানে গিয়ে দেখতে পেলেন অনেক দূর দূরান্ত থেকে ওসমান হুজুরের বাড়িতে মানুষ এসে ভিড় জমিয়েছে। তখন তিনি বুঝতে পারলেন তাকে এই সমস্যার সমাধান করার জন্য হুজুরের সাথে সাক্ষাৎকার পেতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু একটু পরে ভিড় ঠেলে একজন লোক এসে ব্যবসায়ীর কাছে পরিচয় দিলেন তিনি ওসমান হুজুরের খাদেম এবং ওসমান হুজুর তার জন্যই অপেক্ষা করছেন।
খাদেম লোকটির এমন কথা শুনে ব্যবসায়ী কিছুটা অবাক হয়ে গেলেন, কেননা ব্যবসায়ী যে ওসমান হুজুরের কাছে এসেছে কেউ তো জানতো না। তাহলে ওসমান হুজুর কিভাবে ব্যবসায়ীর কথা জানতে পারলো? ব্যবসায়ী মনে মনে এসব ভাবতে ভাবতে ওসমান হুজুরের সামনে গিয়ে হাজির হলেন। এরপর ওসমান হুজুরকে লম্বা একটা সালাম দিয়ে তার সামনে গিয়ে বসলেন। ওসমান হুজুর দেখতে একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ। তার চেহারায় নুরানি একটা ভাব রয়েছে। পাঞ্জাবি পরিহিত অবস্থায় তিনি একটা চেয়ারের মধ্যে বসে আছেন। এরপর ওসমান হুজুর ব্যবসায়ীর কাছে সমস্ত ঘটনা জানতে চাইলেন। ওসমান হুজুরের প্রশ্নের জবাব দেওয়ার আগে ব্যবসায়ী হুজুরের কাছে জানতে চাইলেন, ব্যবসায়ী যে ওসমান হুজুরের কাছে সাহায্যের জন্য এসেছেন তিনি না বলা সত্ত্বেও কিভাবে জানতে পারলেন? তখন ওসমান হুজুর একটা মুচকি হাসি দিয়ে বললেন, তুমি বাড়ি থেকে রওনা দেওয়ার আগেই আমি জানতাম তুমি আমার কাছে আসবে। আমি যদি এই সামান্য জিনিসটুকু না জানি তাহলে এত বড় বড় সমস্যার সমাধান কিভাবে করব? এসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার সমস্যার কথা আমাকে খুলে বলো। এরপর ব্যবসায়ী তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলল। ব্যবসায়ীর সকল ঘটনা শোনার পর ওসমান হুজুর মনে মনে কি সব জানে বিড়বিড় করে পড়ে যাচ্ছিলেন। এরপর ওসমান হুজুর এক চোখ বন্ধ করে অপর চোখের সামনে একটি মার্বেল ধরে মার্বেলটির দিকে তাকিয়ে তিনি ইশারা ইঙ্গিতে কার সাথে যেন অনেক কথা বললেন। এরপর ব্যবসায়ীকে উদ্দেশ্য করে ওসমান হুজুর বলতে শুরু করলেন, আসলে আপনারা কাশ্মীরে যাওয়ার পথে যে জঙ্গলটি পেয়েছিলেন সেই জঙ্গলটি ছিল একটি ভয়ঙ্কর জঙ্গল। এখানে দিন দুপুরেও মানুষ যাওয়া আসার সাহস করে না। এই জঙ্গলের ভেতর মূত্র ত্যাগ করে আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। মূলত এই জঙ্গলে বসবাস রয়েছে হাজার হাজার আত্মা, যেখানে ভালো আত্মাদের চেয়ে খারাপ আত্মার আনাগোনা বেশি। আপনি হয়তো জানেন সাধারণ জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি, আর আপনি সেই হাড্ডির উপর মূত্র ত্যাগ করে আপনার বিপদ ডেকে এনেছেন। তাই খারাপ আত্মাগুলো আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। মূলত এই জঙ্গল থেকে আপনাকে বাঁচিয়েছিল কিছু ভালো আত্মা। কিছু রাস্তার পাশে টং দোকানে গিয়ে সে আত্মার মায়াজালে আপনি আবার আটকে গিয়েছিলেন। আর যদি ওই লাশের কথা বলি, ওই লাশটি হচ্ছে আপনার মতো একজন ব্যবসায়ীর লাশ। এই ব্যবসায়ী আপনার মতো প্রায় সময় কাশ্মীরে যাওয়া আসা করত। এইবার ব্যবসায়ী যাওয়ার সময় তার পরিবার তার কাছে আবদার করে তাদেরকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ব্যবসায়ী তা করেনি। পথিমধ্যে এসে গাড়ি চালাতে চালাতে দেখতে পেল তার পেছন থেকে দুইটি মালবাহী ট্রাক একে অপরের সাথে বাজাবাজি দিয়ে আসতেছিল। তাই সে ভয় পেয়ে নিজেকে সেভ করার জন্য গাড়িটি রাস্তার একপাশে পার্কিং করে নেয়। কিন্তু তারপরেও তার শেষ রক্ষা হলো না। পিছন থেকে আসা একটি ট্রাক তার গাড়িটিকে পিছন থেকে জোরে ধাক্কা দিলে গাড়ি সহ সেই জঙ্গলের ভেতরে গিয়ে পড়ে, আর ওখানেই তার প্রাণ হারায়। মৃত্যুর পূর্বে তার একটা ইচ্ছে ছিল, তার মরদেহ যেন তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া যায়, সঠিকভাবে যেন জানাজা দিয়ে তাকে গোরস্থানে দাফন করা হয়। কেননা এই জঙ্গলের মাঝে এসে যদি কেউ মরে পচেও যায়, কেউ দেখার মতো নেই। এতটাই নীরব এই জঙ্গল। হয়তো সে ব্যবসায়ী কোনো কারণে মনে মনে মৃত্যুর পূর্বে যা দোয়া করেছিল আল্লাহ হয়তো কবুল করে নিয়েছিল। তাই কাকতালীয়ভাবে আপনারা ওখানে গিয়েই পৌঁছেছেন। এখন আপনার দায়িত্ব হলো এই ডেড বডি হস্তান্তর করা তার পরিবারের কাছে। ওসমান হুজুরের এসব কথা শুনে ব্যবসায়ী হুজুরের কাছে জানতে চাইল, হুজুর, আপনি এখানে বসে এসব তথ্য কিভাবে আদায় করলেন, আমি কি জানতে পারি? তখন ওসমান হুজুর বলল, আমার প্রতিদিন এরকম হাজার হাজার সমস্যার সমাধান করতে হয়, আর এসব কাজে আমি আমার সাহায্যকারী জিনদের দিয়ে করাই। এই বিষয়টি আমার সাহায্যকারী জিন ওই লাশটির কার ইঞ্জিনের সাথে কথা বলে আর সমস্ত তথ্য আদায় করে আনে। এরপর ওসমান হুজুর ওখানে থাকা উপস্থিত সবাইকে নিয়ে ওই লাশটির গোসল দেওয়ার ব্যবস্থা করায়
এবং জানাজা সম্পূর্ণ করেন। পরবর্তীতে ওই ব্যবসায়ীকে ঝাড়ফুঁক দিয়ে দেয় আর তার সাথে হাতের মধ্যে একটি তাবিজ বেঁধে দেয়, যাতে করে সেই ব্যবসায়ী সমস্ত খারাপ আত্মাদের অনিষ্ট থেকে বাঁচতে পারেন। এরপর ব্যবসায়ী সবার কাছ থেকে বিদায় নিয়ে তার সাথে নিয়ে আসা লাশটির মাঝে খুঁজে পাওয়ার ঠিকানা অনুযায়ী লাশটি হস্তান্তর করতে রওনা দেয়। এরপর ওই ঠিকানায় গিয়ে লাশটি তার স্বজনদের হস্তান্তর করে আর দাফন সম্পন্ন করে বাড়িতে ফিরে আসেন। তো ইমরান ভাই, এই ছিল আজকে ওসমান হুজুর নামক একজন পাকিস্তানি হুজুরের থেকে পাওয়া একটি ঘটনা। পরবর্তীতে যদি সম্ভব হয় আমি তার কাছ থেকে আরো ঘটনা সংগ্রহ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই, এত সুন্দর একটা ঘটনা কালেক্ট করে আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি অসম্ভব সুন্দর ছিল ওসমান হুজুরের এই ঘটনা। ওসমান হুজুরের আরো ঘটনা চাই কিন্তু ভাই, অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ভালো লেগেছে। অ্যাটলিস্ট আমার কাছে, আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের কাছেও ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কি ওসমান হুজুরের আরো ঘটনা শুনতে চান কিনা। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা, যে ঘটনাটি লিখেছেন আমাদের একজন লিসেনার ইলিয়াস হোসেন ভাই। তো চলুন শুনে আসি ইলিয়াস হোসেন ভাইয়ের লেখা ঘটনাটি। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমার নাম ইলিয়াস হাসান, আমার বাড়ি কুষ্টিয়া, আর আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমি নিয়মিত ভৌতিক কথা শুনতাম। আপনাদের ঘটনাগুলি আমার অনেক বেশি ভালো লাগতো, কিন্তু অনেক দিন হলো আপনাদের ঘটনা শুনতে পাই না, তার জন্য অনেক খারাপ লাগছিল। পরে জানতে পারলাম আপনারা নিজেরাই একটা চ্যানেল খুলেছেন। আমি সেদিন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা কী কারণে ভৌতিক কথা থেকে বের হয়ে গেছেন সেটা জানতে চাই না, কিন্তু আবার আপনাদের ঘটনা শুনতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড়। তবে ইমরান ভাই, আপনার চৈরা ফকিরের ঘটনা কিন্তু এখানে শুনতে পেলাম না। ইমরান ভাই, আজ আমি একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটে আমার এক চাচার সাথে। আমি এর আগে কোনো দিন কোথাও কোনো ঘটনা শেয়ার করিনি, আজই প্রথম ভূত আড্ডায় ঘটনা পাঠালাম। আমার লেখার মাঝে ভুল হলে আপনি কষ্ট করে পড়ে নেবেন ভাই। আমার যে চাচার সাথে ঘটনাটা ঘটে সেই চাচার নাম সালাম। ঘটনাটা ঘটে 2002 সালে, তখন আমার জন্মও হয়নি। আমি চাচার মুখ থেকে ঘটনাটা শুনেছি। ঘটনাটা হলো আমাদের কবরস্থানকে নিয়ে। সালাম চাচার বাড়ি কবরস্থানের পাশেই। সালাম চাচা অনেক সাহসী একজন মানুষ। চাচার আবার মাছ ধরার খুব নেশা। আমাদের কবরস্থানটা একটু নিচু থাকার কারণে বৃষ্টি হলেই অনেক সময় পানি জমে যায়। তবে এখন কবরস্থানটা অনেক উঁচু করা হয়েছে। কবরস্থানের পাশে একটা বড় দিঘি আছে। সেই দিঘিটা সরকারি ছিল। সেই সময় নাকি এই দিঘিতে কেউ মাছ চাষ করতো না। বর্ষার সময় মানুষ দিঘিতে মাছ ধরতো। এমনই এক বৃষ্টির রাতে সালাম চাচা মাছ ধরার জন্য বের হয়। সালাম চাচা মাছ রাখার জন্য একটা ব্যাগ আর একটা টর্চ লাইট সাথে নেয়। মাছ মারার জন্য পলো সাথে নেয়। সালাম চাচা একা একা মাছ ধরতে চলে যায়। সালাম চাচা কবরস্থানের পাশ দিয়ে সেই দিঘির কাছে যায়। চাচা দিঘির কাছে গিয়ে দেখতে পায় অনেক মানুষই তো মাছ ধরতে এসেছে। সালাম চাচা মাছ ধরার জন্য দিঘির কাছে যায়। সেখানে গিয়ে তার পরিচিত কয়েকজনের সাথে দেখাও হয়। সালাম চাচা মাছ ধরতে থাকে। দিঘির পাশে ফাঁকা জমিতে কেউ কেউ মাছ ধরছে। সালাম চাচা ভালোই মাছ পাচ্ছিল। মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে যায়। মানুষও আস্তে আস্তে বাড়ি চলে যেতে থাকে। সালাম চাচার পরিচিত একজন সালাম চাচাকে বাড়ি যাওয়ার জন্য ডাক দেয়, কিন্তু সালাম চাচা আসে না। সালাম চাচা মাছ ধরতেই থাকে। মাছ ধরতে ধরতে সালাম চাচা দিঘির অন্য পাশে চলে যায়। সেদিকে আবার অনেক ঝোপঝাড়।
দিঘির অন্য পাশটা আবার কবরস্থানের শেষ সীমানায়। সালাম চাচা মাছ ধরতে থাকে। সালাম চাচা একবার চারিদিক তাকিয়ে দেখে কেউ আছে কিনা। চাচা দেখে সেখানে কেউ নেই। সালাম চাচা ভাবে একটু পর সেও চলে যাবে। চাচা মাছ ধরতে ধরতে কবরস্থানের সীমানার কাছে চলে যায়। হঠাৎ করে সালাম চাচা একটা শব্দ শুনতে পায়। সালাম চাচা কবরস্থানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। একটু পর আবারও সালাম চাচা সেই শব্দটা শুনতে পায়। সালাম চাচা পেছনে তাকিয়ে দেখে একটা মানুষ কবরস্থানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে তার দিকে আসছে। সালাম চাচা লোকটাকে দেখে একটু ভয় পায়। লোকটা সালাম চাচার কাছে চলে আসে। সালাম চাচা লোকটাকে দেখে চিনতে পারে, কারণ সেই লোকটা সালাম চাচার গ্রামেরই। লোকটার নাম মানিক। সম্পর্কে লোকটা সালাম চাচার মামা হয়। মানিক সালাম চাচার কাছে এসে বলে, কিরে সালাম, এত রাতে তুই এখানে একা একা মাছ ধরছিস কেন? তুই জানিস না এই জায়গাটা ভালো না? যে কোনো সময় বিপদে পড়তে পারিস। যা মাছ ধরছিস সেটা নিয়ে এখনই বাড়িতে চলে যা, এখানে আর থাকিস না। সালাম চাচা মানিককে কিছু বলার আগেই মানিক আবার সেই কবরস্থানের দিকে হেঁটে চলে যায়। সালাম চাচা একটু অবাক হয়, আবার ভয়ও পায়। মানিক এত রাতে কবরস্থানে কি করছে? সালাম চাচা পেছন থেকে মানিককে ডাক দেয়, কিন্তু মানিক পিছনে তাকায় না। কিছু দূর যাওয়ার পর সালাম চাচা মানিককে দেখতে পায় না। হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায় সালাম চাচার, আর সাথে সাথে সালাম চাচার বুকটা কেঁপে ওঠে। কারণ মানিক তো 6-7 মাস আগে মারা গেছে। তাহলে তার সামনে কে এসেছিল? এই কথা মনে হতেই সালাম চাচার শরীর ভয় ঠান্ডা হয়ে যায়। সালাম চাচা অনেক ভয় পায়। সালাম চাচা দেরি না করে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা ধরেন। সালাম চাচা অনেক ভয় পাচ্ছিল মানিকের কথা ভেবে। সালাম চাচা আরও জোরে জোরে হাঁটতে শুরু করে। পানির মধ্যে সালাম চাচা যেমন জোরে হাঁটতে পারছিল না। হঠাৎ করে সালাম চাচার মনে হয় তার পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে, কারণ সালাম চাচা শব্দ পাচ্ছিল। সালাম চাচার ভয় আরও বেড়ে যায়। সালাম চাচা ভয়ে ভয়ে একবার পিছনে ঘুরে তাকায়। পিছনে তাকিয়ে সালাম চাচা দেখতে পায় একটা সাদা কাফন পরা মানুষ তার পিছনে পিছনেই হেঁটে হেঁটে আসছে। মানুষটার মুখ খোলা আর হাতগুলো বের হয়ে আছে। পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে সালাম চাচার দিকে এগিয়ে আসছে। সালাম চাচা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে একটা চিৎকার দেয়। সালাম চাচা দৌড়াতে থাকে আর যা দোয়া পারে সব করতে থাকে। সালাম চাচা দৌড়াতে দৌড়াতে একটা সময় পানির মধ্যে পড়ে যায়। সালাম চাচার হাত থেকে মাছের ব্যাগ আর লাইটটা সেখানেই পড়ে যায়। সালাম চাচা পড়ে যাবার সাথে সাথে সেই কাফন পরা মানুষটা সালাম চাচার আরও কাছে চলে আসে। সালাম চাচাকে ধরে পানির মধ্যে ডুবায়। সেখানে হাঁটু পানি ছিল। সালাম চাচাকে সেই হাঁটু পানির মধ্যেই ডুবাতে থাকে। সালাম চাচা চিৎকার করতে থাকে আর দোয়া পড়তে থাকে। এক সময় সেই মানুষটা সালাম চাচাকে ছেড়ে দেয়। সালাম চাচা মাছের ব্যাগ রেখে উঠে আবার দৌড় দেয়। পিছনে তাকানোর সাহস ছিল না সালাম চাচার। চাচা দিঘি থেকে কবরস্থানের কাছে চলে আসে। সালাম চাচা একবার পিছনে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। সালাম চাচা সামনে ঘুরে যখনই পা বাড়ায়, সাথে সাথে সালাম চাচার মনে হলো কেউ সালাম চাচার পা চেপে ধরেছে। সালাম চাচা পায়ের দিকে তাকিয়ে দেখে একটা মানুষ খুব বাজে আর ভয়ঙ্কর দেখতে তার পা ধরে আছে। মানুষটার কোনো পা নেই, কোমর পর্যন্ত আছে, আর চোখ দুইটা অনেক বড় বড়। সালাম চাচা এটা দেখে ভয়ে আবারও চিৎকার দেয়। সেই মানুষটা সালাম চাচাকে টানতে টানতে গোরস্থানের মধ্যে নিয়ে যায়। সালাম চাচার পা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। সালাম চাচা চিৎকার করতেই থাকে। এক সময় সালাম চাচাকে একটা পুরাতন কবরের কাছে নিয়ে যায়। তারপর সালাম চাচার পা ধরে তাকে কবরের ভিতর নামিয়ে নেয়। এদিকে সালাম চাচার চিৎকার গোরস্থানের পাশে থাকা বাড়ির একজন শুনতে পায়। সে সালাম চাচার দাদা হয় সম্পর্কে। সেই দাদা তার ছেলেকে নিয়ে গোরস্থানের কাছে আসে। তখনও চিৎকার শুনতে পাচ্ছিল। সালাম চাচা বলছে, বাঁচাও বাঁচাও, এভাবে চিৎকার করছিল। সেই দাদা চাচার কণ্ঠ চিনতে পারে। দাদা আর তার ছেলে গোরস্থানের মধ্যে গিয়ে সালাম চাচাকে খুঁজতে থাকে। তখন সালাম চাচার চিৎকার বন্ধ হয়ে গিয়েছিল।
তারা দুজন অনেক সময় সালাম চাচাকে খোঁজে কিন্তু পায় না। তারপর তারা দুজন সালাম চাচার বাড়িতে গিয়ে সালাম চাচার বাবা আর ভাইদেরকে ডেকে আনে। সবাই মিলে গোরস্থানের মধ্যে সালাম চাচাকে খুঁজতে থাকে। এদিকে গ্রামের বেশ কিছু মানুষও চলে আসে খবর পেয়ে। সবাই পুরাতন ভাঙা কবরগুলোর মধ্যে সালাম চাচাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা ভাঙা কবরের ভেতর আচমকা সালাম চাচাকে দেখতে পায়। সালাম চাচা অজ্ঞান হয়ে উপুর হয়ে কবরের ভেতর পড়ে আছে। দুইজন কবরের ভেতর নেমে সালাম চাচাকে তুলে আনে। তারপর সালাম চাচাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে সালাম চাচাকে গোসল করিয়ে পরিষ্কার করে দেয়, কারণ তার পুরো শরীরে কাদা লেগেছিল। রাতের বেলাতেই পাশের গ্রাম থেকে একটা হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে দোয়া পরে সালাম চাচাকে শরীরে ফু দেয়, কিন্তু তারপরও সালাম চাচার জ্ঞান আসে না। হুজুর অনেক চেষ্টা করেও সালাম চাচার জ্ঞান ফেরাতে পারে না। এমনভাবে সারা রাত পার হয়ে সকাল হয়ে যায়, তাও সালাম চাচার জ্ঞান আসে না। বেশ কিছু হুজুর কবিরাজ আসে, কিন্তু কোনো কাজ হয় না। 2 দিন পর সালাম চাচার জ্ঞান ফেরে। তারপর বাড়ির লোকজন সালাম চাচার কাছে জানতে চায় কী হয়েছিল। সালাম চাচা সব কিছু তাদের সাথে খুলে বলে তার সাথে কি কি হয়েছিল। তারপর ভালো একটা কবিরাজের কাছে সালাম চাচাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সালাম চাচাকে একটা তাবিজ দেয়। সেই তাবিজটা 3 মাস ব্যবহার করতে বলে, আর রাতের বেলা বাইরে বের হতে নিষেধ করে দেয়। সালাম চাচা সেই ঘটনায় অনেক ভয় পেয়েছিল। তারপর থেকে সালাম চাচা আর কখনোই একা একা মাছ ধরতে যেত না। অবশ্য পরে আর সালাম চাচার সাথে কোনো সমস্যাও হয়নি। এটাই ছিল আজকের ঘটনা ইমরান ভাই। এর আগে এমনভাবে কখনো লেখা হয়নি, তাই গুছিয়ে বলতে পারেনি। দোয়া করে ভূত আড্ডা অনেক দূর এগিয়ে যাবে। আমার কাছে আরও কিছু সত্যি ঘটনা আছে। এটা যদি শেয়ার করা হয় তাহলে আমি আবারও নতুন ঘটনা লিখে পাঠাবো। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাই, এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আপনার ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদেরও অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তো এই মুহূর্তে আমি আপনাদের বেশ কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন মিম আক্তার। মিম আক্তার লিখেছেন, ধন্যবাদ মকসেদ ভাই আলী হুজুরের মারজান জিনের ঘটনাটি উপহার দেওয়ার জন্য। অপেক্ষায় রইলাম মারজান জিনের দ্বিতীয় ঘটনা শোনার জন্য। অনু আপু, আরাফাত ভাই, অসাধারণ ছিল আপনাদের ঘটনাগুলো। ধন্যবাদ মিম আক্তার আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর কমেন্ট করেছেন ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম লিখেছেন, আলী হুজুরের মারজান জিনের ঘটনার অপেক্ষায় রইলাম। এক কথায় অসাধারণ হয়েছে আলী হুজুরের ঘটনাটি। এত ভয়ঙ্কর ছিল যেটা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ ফারজানা ইসলাম আপু। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি শিউলি আক্তার আপু। অনু আপু, ওয়াও। ধন্যবাদ শিউলি আক্তার আপু কমেন্ট করার জন্য। তারপর কমেন্ট করেছেন সাইম ফ্লাই, অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। এরপর কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি তারেক খান। লিখেছেন, ভূত আড্ডার সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ তারেক ভাই, আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই ছিল আজকের কয়েকটি কমেন্ট। ইনশাল্লাহ আগামী এপিসোডে আপনাদের আরো বেশ কিছু কমেন্ট পড়ব। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও চাইলেই কিন্তু আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি কিন্তু আপডেট হয়েছে। আর এখনকার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com BHOOTAAASSTORIES@gmail.com bhutadda.stories@gmail.com। আশা করি বুঝতে পেরেছেন।
আর বুঝতে সমস্যা হলে আমাদের জিমেলটি কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সেও প্রিন্ট আপ করা আছে, আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামী এপিসোডে আবারও কথা হবে। টিল দেন, আমি ইমরান খান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।